নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। তো এফআইআই দের কাছ থেকে আজকের দিনেও সেলিং দেখা যাচ্ছে। তো এফআইআই রা কত বিক্রি করেছে? এই 1754 কোটি টাকার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরা কিনেছে 3720 কোটি টাকার শেয়ার। তবে যদি দেখেন এখানে এই যে এফআইআই এদের যে বাইং এবং সেলিং ভ্যালু এগুলো আগের থেকে কমেছে। তো কত বাই করেছে? 6816 কোটির এবং সেল কত করেছে? 8570 কোটি। তো এই ক্রিসমাসের কারণে এই যে এফআইআই রা তারা ছুটিতে চলে যায়। যারা শর্ট সেলিং করে তারাও অনেকে মার্কেটে অ্যাভেলেবেল থাকে না। তো সেই কারণে কি হয়, এই যে এফআইআই দের ফিগার গুলো এগুলো অনেকটাই কমে যায়। আর অন্যদিকে ডিআইআই এরা নিয়মিতই কেনাকাটা করছে। তো এই সময়ে এফআইআই দের তরফ থেকে যেহেতু এই সেলিং প্রেসার থাকবে না, তো এই ডিআইআই এদের কেনাকাটাতে কিন্তু মার্কেট ওপরের দিকে উঠতে পারে। এরপরে আমেরিকান মার্কেট ডাউ জোন্স, তো দেখতে পাচ্ছেন এটা 0.15% উপরে রয়েছে। তবে শুরুর সময় অনেকটাই গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল এবং সেইখান থেকেও নিচের দিকে পড়েছিল। যদিও সেখান থেকে রিকভারি আসে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এতেও দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু একটা বড় পতন এসেছিল এবং তারপরে সেখান থেকে আবার রিকভারি দেখা যায়। তো কি কারণে? কারণ আমেরিকার এই যে জিডিপির ডেটা সেটা সামনে এসেছে। তো জিডিপির ডেটা ভালো এসেছে না খারাপ এসেছে? তো যদি দেখেন জিডিপির যে ডেটা সেটা কিন্তু ভালো এসেছে। তো অনুমান কত ছিল? 3.3% আসবে। তো সেইখান থেকে কিন্তু সরাসরি 1% বেড়ে গেছে 4.3%, যেটা এর আগের ডেটার থেকেও বেশি। তো যদি দেখেন বিগত কয়েকটা ডেটার মধ্যে এই ডেটাটাই কিন্তু সর্বোচ্চ। তো কোনো দেশের জিডিপির ডেটা এটা বেশি আসা মানে তো ভালো, তাহলে মার্কেট কেন পড়ছে? দেখুন, এই মার্কেটের বিভিন্ন ডেটাগুলো বিভিন্ন সময় কিন্তু ভ্যারি করে। কিছু কিছু সময় এই ডেটা এটা যদি ভালো আসে মার্কেট বেড়ে যায়, আবার কিছু কিছু সময় এই ডেটা বেশি এলে মার্কেট আবার পড়েও যায়। তো মার্কেটে বিভিন্ন রকম ডেটা থাকে। তো সেই সব ডেটা যদি মার্কেটের পক্ষে একসঙ্গে আসে তবে কিন্তু সেটা মার্কেটের জন্য ভালো। কিন্তু বর্তমানে এই যে জিডিপি ডেটা বেশি এসেছে, এর ফলে কি হচ্ছে, রেট কাটের যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যাচ্ছে। আর বর্তমানে মার্কেট কিন্তু এই রেট কাট এটাকে চাইছে। তো দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার 3 যে জিডিপি এটা এত বেড়ে গেছে, তো সেই কারণে রেট কাটের সম্ভাবনা আগের থেকে কমে গেছে। তো যদি এখানে পার্সেন্টেজ দেখেন এখানে বুঝতে পারবেন। তো এটা নেক্সট যে রেট কাটের সম্ভাবনা, তো সেখানে দেখতে পাচ্ছেন এই 19% সম্ভাবনা ছিল এবং আজকের দিনে এই ডেটা আসার পরে এই সম্ভাবনা কমে হয়ে গেছে 13%। এবং এর পরের বারের যে ফেডের মিটিং এই 18ই মার্চ রয়েছে, তো সেই যে এক্সপেকটেশন সেটাও কিন্তু কমছে। তো দেখতে পাচ্ছেন এই যে 325-50 এই যে এক্সপেকটেশন এটাই 44% থেকে কমে গেছে 40%। তো এই কারণে কিন্তু মার্কেট পড়েছে। এরপরে এডিআর গুলো, তো ইনফোসিসের এডিআর আজকের দিনেও 3% কাছাকাছি পড়েছে। গতকালও ডাউনে ছিল। তারপরে উইপ্রোর এডিআর এখানেও পতন দেখা যাচ্ছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.17% ওপরে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.5% কাছাকাছি ডাউন এবং এই যাত্রা অনলাইন এখানে 4.25% ডাউনফল এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এই ইনফোসিসের শেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন এই যেইখান থেকে বেড়েছিল প্রায় সেইখানেই কিন্তু চলে এসেছে। তো কোম্পানি নিজেও বলে দিয়েছে এই যে এতটা বেড়েছিল তার পেছনে কোনো ফান্ডামেন্টাল কারণ কিন্তু নেই। তারপরে গিফট নিফটি এটা কিরকম পারফর্ম করছে, তো এটাও একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে। তো 0.07% ডাউন, তো এই 26,184 কাছাকাছি রয়েছে। এরপরে কিছু নিউজ নিয়ে এই ভিডিওতে কভার করব। তো প্রথমে যদি কথা বলি ট্রেড ডিলের ব্যাপারে, দেখুন এই ট্রেড ডিল সংক্রান্ত খবরই মানে যে ফাইনাল খবর যেটার জন্য আমরা ওয়েট করছি সেটা তো আসছে না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসছে। তো যেরকম যেরকম আপডেট আসছে সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই যে নিউজিল্যান্ড সেইখানে যে ফরেন মিনিস্টার রয়েছেন তিনি কি বলছেন, তিনি এটাই বলছেন এই যে ট্রেড ডিল সেটা কিন্তু নিউজিল্যান্ডের জন্য ভালো হচ্ছে না। কারণ নিউজিল্যান্ড এই প্রথমবার কোনো একটা ট্রেড ডিল করলো যার মধ্যে এই মিল্ক, চিজ, বাটার এইগুলোকে ইনক্লুড করা হয়নি। তো ভারত সরকার বলেই দিয়েছে এই যে মিল্ক, চিজ এবং বাটার এইগুলোকে কিন্তু ট্যারিফ ফ্রি করবে না। এবং তারপরে পীযূষ গোয়েলজিকেও প্রশ্ন করা হয়েছে যে বিভিন্ন দেশের সঙ্গে তো ট্রেড ডিল হয়ে যাচ্ছে, কিন্তু এর সঙ্গে ট্রেড ডিলের কি খবর? তো তিনি এটাই বলছেন, তো ট্রেড ডিল করতে গেলে একটা ট্রেড ফ্রেমওয়ার্ক এর তো প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ক্লোজ টু ইনিশিয়াল ট্রেড ফ্রেমওয়ার্ক ডিল উইথ ইউএস, মানে আমেরিকার সঙ্গে এই যে ট্রেড ফ্রেমওয়ার্ক সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে। তো এরকম বললেও আমরা কিন্তু এটাই জানি যে যতক্ষণ না আমেরিকার সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ট্রাম্পের ট্যারিফ নিয়ে রায় আসছে ততক্ষণ কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হবে না। এরপরে কথা হলো ব্যাংকিং সেক্টর নিয়ে। তো এই ব্যাংকিং সেক্টরের জন্য একটা খবর খারাপ এসেছে এবং একটা খবর ভালো এসেছে। তবে খারাপ খবরের যে প্রভাব সেটা কিন্তু খুবই অল্প। তো কি খবর আসছে, তো দেখতে পাচ্ছেন এনআরআই ডিপোজিট ফল 13% ইন এপ্রিল টু অক্টোবর। তো এই এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এনআরআই মানে এই দেশের বাইরে যারা রয়েছেন, যারা এই ইন্ডিয়ার ব্যাংকে টাকা ইনভেস্ট করেন, এই ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিট করেন, তো সেই যে ডিপোজিটের পরিমাণ সেটা 30% কমে গেছে। তো বিদেশে এই যে ইনফ্লেশন সেটাও বাড়ছে, তো সেই কারণে হতে পারে তাদের যে খরচা সেটা বেড়েছে, সেই কারণে তারা সেভিংস করতে পারছে না। আবার এমনও হতে পারে ইন্ডিয়াতে বারবার রেট কাট হয়েছে, সেই কারণে ফিক্সড ডিপোজিটের যে পার্সেন্টেজ সেটা কমেছে, সেই
কারণে হয়তো তারা এই ফিক্সড ডিপোজিট করছে না। তো এর ফলে ব্যাংকগুলোর কি প্রবলেম হবে? তো ব্যাংকের কাজ কি লোন দেওয়া এবং তার পরিবর্তে ইন্টারেস্টে নেওয়া। তো টাকার পরিমাণ কমে গেলে এই লোন দেওয়ার যে পরিমাণ সেটাও কিন্তু কমবে। তো এটা একটা খারাপ খবর ছিল। আর ভালো খবর কি আসছে? তো আজকের দিনেরই খবর এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই খবর এসেছে। তো কি দেখতে পাচ্ছেন, আরবিআই টু ইনফিউজ রেজ 2.90 লাখ করোড় লিকুইডিটি ভায়া বন্ড বাই ইউএসডি সোয়াপ। মানে এই বন্ড বাইং এবং ইউএসডি সোয়াপ এর মাধ্যমে আরবিআই মার্কেটে কিন্তু 2.90 লাখ কোটি টাকা ইনফিউজ করতে পারে। তো এর ফলে কি হবে, ব্যাংকগুলোর কাছে অনেক টাকা আসবে এবং সেই টাকা খাটিয়ে তারা কিন্তু আরো ইনকাম বাড়াতে পারবে। তবে এরকমটা হলে ইন্ডিয়ান যে রুপি সেটা কিন্তু কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এর মধ্যে এই যে 2 লাখ করোড় এটা দেখতে পাচ্ছেন 4খানা ট্রাঞ্চে করা হবে। তো 50,000 করে করা হবে, 50,000 কোটি করে। তো কি কি ডেট রয়েছে? ডিসেম্বরের 29, তারপরে জানুয়ারির 5 তারিখ রয়েছে, জানুয়ারির 12 তারিখ রয়েছে এবং জানুয়ারির 22 তারিখ রয়েছে। আর এই জানুয়ারির 13 তারিখে এই 10 বিলিয়নের এই ডলার সোয়াপ করা হবে। এরপরে কথা বলবো একটা স্টকের ব্যাপারে। তো নাম দেখতে পাচ্ছেন আরআরপি সেমিকন্ডাক্টর লিমিটেড। তো যদি দেখেন এই 5 বছরের রিটার্ন 73,127%। তবে এটা 5 বছরের রিটার্ন কিন্তু নয়। তো স্টকটা কবে থেকে মার্কেটে আছে দেখতে পাচ্ছেন 2রা এপ্রিল 2024 থেকে। মানে বলতে পারেন এই 1.5 বছরের একটু বেশি হয়েছে। তো এই 1.5 বছরের একটু বেশি সময়ে প্রায় কিন্তু 75,000% কাছাকাছি বেড়েছে। মানে লাখ টাকাকে কিন্তু কোটির বেশি করে দিয়েছে এবং একসময় তো স্টকটা আরো বেশি বাড়া ছিল। তো যদি টপ লেভেল পর্যন্ত দেখেন তাহলে 78,500%-এর কাছাকাছি বেড়েছিল, কিন্তু এই টপ লেভেল থেকে অনেকটা পড়েছে, প্রায় 6.79% ডাউন হয়েছে এবং বর্তমানে তো নিয়মিত এই লোয়ার সার্কিটের নিচের দিকে নামছে। তো এই কোম্পানির ব্যাপারে খবর আসছে এবং এই কোম্পানিটা রিসেন্টলি ইনভেস্টরদের কিন্তু নজরেও এসেছে। তো যদি দেখেন কোম্পানির অবস্থা কিন্তু খুবই খারাপ। তো কি দেখতে পাচ্ছেন, কোম্পানিতে মাত্র 2জন এমপ্লয়ি কিন্তু রয়েছে। আর এই যে স্টকের প্রাইস এত বেড়েছে এটা কিন্তু কোম্পানির যে ফাইন্যান্সিয়াল তার কারণে বাড়েনি, বেড়েছে কিছু ভুল বোঝাবুঝির কারণে। কোম্পানির যদি সেলস দেখেন, সেলস মাইনাসে দেখতে পাচ্ছেন। কোনো কোম্পানির এই যে সেলস এটা কিন্তু মাইনাসে দেখতে পাবেন না। তো এই কোম্পানির সেলস এটা মাইনাসে কিভাবে এলো? তো এটা একটা ট্রেডিং প্র্যাকটিস। কি হয়, আপনি ধরুন আগে কোনো কোম্পানিকে কিছু টাকার জিনিস বিক্রি করেছেন, তো সেটা তো আপনার খাতায় আপনার ব্যালেন্স শিটে উঠে গেছে, কিন্তু পরে ধরুন যাকে বিক্রি করলেন সে বললো যে এই মাল আমার পছন্দ নয়, আমি ফেরত দেবো। তো সেটা যখন ফেরত দিল তখন কিন্তু সেটা আবার এই সেলসে মাইনাস হিসেবে দেখাতে হয়। তো দেখতে পাচ্ছেন -6.82 কোটির সেলস, মানে এই টাকার জিনিস কোম্পানির কাছে ফিরে এসেছে। তো যদি কথা বলি, কোম্পানিটা আগে অন্য নামে ছিল। কি নামে ছিল? এই জিডি ট্রেডিং অ্যান্ড এজেন্সিজ লিমিটেড। এবং পরে কোম্পানিটা তাদের যে নাম সেটা পরিবর্তন করে। কোন সময় করে দেখতে পাচ্ছেন? এই জুন 2024 এই সময়ের নাম কিন্তু সামনে আসছে এবং নাম পরিবর্তন করে কি করে বর্তমানে যে নামটা রয়েছে আরআরপি সেমিকন্ডাক্টর লিমিটেড। আর বর্তমানে দেখতেই পাচ্ছেন এই সেমিকন্ডাক্টর এদের যে স্টক রয়েছে সেখানে কেমন ক্রেজ দেখা যাচ্ছে। তো এই স্টকের শেষে সেমিকন্ডাক্টর এই নাম থাকার পরেই কিন্তু স্টকের তেজি এসে গেছে। তো ইনভেস্টররা ভেবেছে এই কোম্পানিটা সেমিকন্ডাক্টর রিলেটেড কাজ করে থাকে। তো যদি দেখেন এই যে কোম্পানিটা রয়েছে এই আরআরপি সেমিকন্ডাক্টর লিমিটেড, এনার যে ওনার, তো দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, এনার আরো একটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আরআরপি ইলেকট্রনিক্স লিমিটেড। কিন্তু এই আরআরপি ইলেকট্রনিক্স লিমিটেড এটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, মানে এটা শেয়ার মার্কেটে লিস্ট নেই। তো এই আরআরপি ইলেকট্রনিক্স লিমিটেড এই কোম্পানিটা কি কাজ করে থাকে? তো যদি দেখেন এই কোম্পানিটা এই মহারাষ্ট্রে প্রথম এই যে ওসাট ফ্যাসিলিটি এটা কিন্তু ওপেন করেছে। তো এখানে কি কাজ হয় দেখতে পাচ্ছেন, সেমিকন্ডাক্টরের যে প্যাকেজিং কাজ সেগুলো কিন্তু হয়ে থাকে। তো আবার এই জায়গায় অনেকে ইনভেস্টররা এই কোম্পানির সঙ্গে এই যে কোম্পানিটা এই আরআরপি সেমিকন্ডাক্টর এটাকে গুলিয়ে ফেলেছিল, সেই কারণে বড় বাইং এসেছে এবং তার সঙ্গে বড় বড় ব্যক্তিত্বের সঙ্গে এই ব্যক্তির কিন্তু ছবি এসেছিল। তো এখানে যদি দেখেন এই সচিন তেন্ডুলকার জি এবং তার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের বড় বড় যে লিডাররা রয়েছেন তাদের সঙ্গে এনার ছবি এসেছিল। তো অনেকে এটাও মনে করেছিলেন যে সচিন তেন্ডুলকার এনার সঙ্গে এই কোম্পানির সরাসরি যোগ রয়েছে এবং তারপরেও বাইং এসেছে। তবে এরপরে কোম্পানি ক্ল্যারিফিকেশন দেয়। তো কোনো স্টকে এক্সেসিভ গেন বা এক্সেসিভ ডাউনফল দেখা গেলে বিভিন্ন যে এক্সচেঞ্জগুলো তারা কিন্তু ক্ল্যারিফিকেশন চায়। তো সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন কোম্পানি নিজে ক্ল্যারিফিকেশন দিয়েছে। কি বলেছে কোম্পানি? ডিনাইং এনি অ্যাসোসিয়েশন উইথ লেজেন্ডারি ক্রিকেটার সচিন তেন্ডুলকার। মানে বলতে চাইছে এই যে সচিন তেন্ডুলকার এনার সঙ্গে এই কোম্পানি, কোন কোম্পানির কথা বলা হচ্ছে? এই আরআরপি সেমিকন্ডাক্টর, যেটাই 74 থেকে 75,000%-এর কাছাকাছি বেড়েছে, সেই কোম্পানির কোনো সম্পর্ক নেই। এবং এটাও বলছে এই যে ল্যান্ড অ্যালটমেন্ট ফ্রম গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র এই যে খবরটা সামনে এসেছিল সেটা কিন্তু এই কোম্পানির জন্য নয়, মানে আরআরপি সেমিকন্ডাক্টর এই কোম্পানির জন্য নয়। এবং তারপরে স্টকে আস্তে আস্তে লোয়ার সার্কিট কিন্তু লেগে গেছে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে ট্রেডিং সেটা রেস্ট্রিক্টেডও করে দেওয়া হয়েছে। মানে কি? মানে শুধু সপ্তাহে
একদিন এই শেয়ারটা ট্রেড হবে এবং তার সঙ্গে সঙ্গে এএসএম লিস্টেও এই স্টকটাকে ফেলে দেওয়া হয়েছে। তো যদি একটু লম্বা চার্ট প্যাটার্নই দেখেন, দেখতে পাচ্ছেন স্টকটা কত থেকে বেড়েছে, এই 15 টাকার কাছ থেকে কিন্তু বেড়েছে এবং টানা আপার সার্কিটে এরকম বেড়ে গেছে। তো এই আরআরপি সেমিকন্ডাক্টর এর মতো অনেক কোম্পানি মার্কেটেও রয়েছে যাদের নাম দেখে মনে হবে একরকমের বিজনেস করে, কিন্তু যদি কোম্পানির ভেতরে একটু খুঁজে দেখেন তাদের কিন্তু বিজনেস পুরো আলাদা দেখতে পাবেন। তো সেরকমই যদি কিছু উদাহরণ দিই, এই একটা কোম্পানি রয়েছে বোম্বে অক্সিজেন ইনভেস্টমেন্ট লিমিটেড। তো যদি কথা বলি করোনার সময় করে, তো দেখতে পাচ্ছেন এই 2019-এর শেষের দিকে করোনা এসেছিল, তো এই 2020 এই সময় করে প্রায় কিন্তু 84% কাছাকাছি বেড়ে গিয়েছিল। তো কি কারণে বেড়েছিল? কারণ এই কোভিডের সময় এই যে অক্সিজেন সেটা চাহিদা অত্যন্ত বেড়ে গিয়েছিল এবং অনেকে মনে করছিল এই কোম্পানিটা এই অক্সিজেন রিলেটেড কাজ করে থাকে, কিন্তু কোম্পানির অ্যাকচুয়াল কাজ কি দেখতে পাচ্ছেন, এই ফাইন্যান্স রিলেটেড কাজ এই কোম্পানি কিন্তু করে থাকে। তো এরকম অনেক কোম্পানি পাবেন। আরো যদি একটা উদাহরণ দিই, এই একটা কোম্পানি রয়েছে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। তো এটাকে দেখে অনেকের মনে হবে যে সোলার সেক্টরে কাজ করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সোলার সেক্টরে কাজ করে না। এই কোম্পানির কাজ কি, এই ডিফেন্স সেক্টরে যে বিভিন্ন বড় বড় এক্সপ্লোসিভ হয়, সেই যে এক্সপ্লোসিভ সেগুলো তৈরি করার কাজ এই কোম্পানি করে থাকে। এরপরে কথা বলবো আদানি গ্রুপের ব্যাপারে। তো যদি দেখেন এই অম্বুজা সিমেন্ট এই স্টকটা অনেকটা উঁচুতেই খুলেছিল, তারপরে আস্তে আস্তে কিছুটা নিচের দিকে পড়লেও 1.26% বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের আরো একটা কোম্পানি এই ওরিয়েন্ট সিমেন্ট, এটাও 4.51% বেড়েছে। তো অনেকে বলবেন ওরিয়েন্ট সিমেন্ট এটা কিভাবে আদানি গ্রুপের কোম্পানি হচ্ছে, এর নাম তো শুনিনি। দেখুন আদানি গ্রুপের এরকম অনেক কোম্পানি রয়েছে। তো আরো একটা কোম্পানি রয়েছে সাংভি সিমেন্ট। তো এই আদানি গ্রুপ কি করে থাকে, এরা কিন্তু এই যে সিমেন্টের বিজনেস গুলো সেগুলো নিজে দাঁড় করায়নি, অন্য দাঁড়ানো যে বিজনেস সেগুলোকে কিন্তু আদানি গ্রুপ কিনে নিয়েছে এবং এরকম কথাবার্তা আগেই চলছিল যে সিমেন্টের যে বিজনেস গুলো রয়েছে সেগুলোকে একত্রে আনা হবে। তো যদি এই ওরিয়েন্ট সিমেন্ট এটাই আদানি গ্রুপের কোম্পানি কিনা বুঝতে চান, তো কি করতে হবে, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে হবে। তো চলুন কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। তো এখানে প্রোমোটার দেখতে পাচ্ছেন কত রয়েছে, 72.66%। তো এবার প্রোমোটার এখানটা এক্সপ্যান্ড করে নেবেন। তো এখানে কার নাম দেখতে পাচ্ছেন, অম্বুজা সিমেন্ট লিমিটেড, এদের কাছে কত রয়েছে, এই 72.66%। আর এই অম্বুজা সিমেন্ট এইটা কাদের কোম্পানি, এই অম্বুজা সিমেন্ট হচ্ছে আদানি গ্রুপের কোম্পানি। তো কি খবর এরকম বেড়েছে কোম্পানি দুটো, তো দেখতে পাচ্ছেন আদানির যে অম্বুজা সিমেন্ট রয়েছে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এই মার্জারের ব্যাপারে। তো কাদের কাদের মার্জার, এই এসিসি এবং ওরিয়েন্ট সিমেন্টের মার্জার। তো কিসের জন্য, টু ক্রিয়েট প্যান ইন্ডিয়া সিমেন্ট জায়ান্ট। তো বাজারে বলতে গেলে বর্তমানে দুখানে গ্রুপ রয়েছে, এক হচ্ছে আল্ট্রাটেক আর হচ্ছে এই আদানি। এটা কিন্তু একের পর এক সিমেন্টের যে বিজনেস সেগুলো কিনেই যাচ্ছে এবং এই সিমেন্ট সেক্টরে কিন্তু এয়ারটেল এবং জিওর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মানে সেরকম অন্য বড় কোনো চয়েস পাবেন না, হয় আপনাকে আদানির থেকে সিমেন্ট কিনতে হবে, না হলে এই আল্ট্রাটেক এদের থেকে সিমেন্ট কিনতে হবে। তো এরকমটা হয়ে গেলে কি প্রবলেম হয়, তো যদি এরকম ডুওপলি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই কোম্পানিগুলো নিজেদের ইচ্ছা মতো এই যে সিমেন্টের দাম সেটা বাড়িয়ে যেতে পারবে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এসএসসি লিমিটেড এইখানে 1.74% ডাউনফল কিন্তু আজকের দিনে দেখা গেছে। এবং অ্যানালিস্টরা কি বলছে, তো দেখতে পাচ্ছেন এই যে অ্যানালিস্ট এরা বলছে এই মার্জারের ফলে এই সিনার্জিস বুস্ট পাবে। তো এই সিনার্জিস বুস্ট মানে কি, মানে একই সেক্টরের যে বৃদ্ধি সেটা বাড়বে। তো দুটো কোম্পানি এই সিমেন্ট সেক্টরে কাজ করে থাকে, তো এই দুটো কোম্পানিরই যে বিজনেস যেটা মার্জ হচ্ছে সেগুলো কিন্তু একসঙ্গে বাড়বে। এরপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড, তো আজকের দিনে 1.43% বেড়েছে। তো খবর এসেছিল এই কোম্পানিটা ফান্ড রেজিং করতে চলেছে, তো সেই ব্যাপারে একটা বড় কোম্পানি কিছু ফান্ড ইনফিউজ করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে টাটা গ্রুপের নাম আসছে, এই টাটা ক্যাপিটাল ইনভেস্ট 500 crore অ্যাজ এনবিএফসি ব্যাক বিআইএস বন্ড ইস্যু। মানে এই বন্ড ইস্যুর মাধ্যমে এই যে টাটা ক্যাপিটাল তারাই ভোডাফোন আইডিয়াতে 500 কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছে। তো এই খবরটা এই ভোডাফোন আইডিয়ার জন্য এসেছে। এরপরে কথা বলবো সামনেই এই যে ইউনিয়ন বাজেট এটা আসতে চলেছে। তো এই ইউনিয়ন বাজেটে আপনিও কিন্তু সাজেশন দিতে পারবেন, মানে কোন সেক্টরে কি করলে ভালো হয় বা আপনার যদি কিছু দাবি থাকে তো আপনি সেখানে সাজেশন দিতে পারবেন। কিভাবে সাজেশন দেবেন, তো দেখতে পাচ্ছেন তার জন্য একটা পোর্টাল খোলা হয়। তো এখানে দেখুন ফাইন্যান্স মিনিস্টার ইনভাইটস সাজেশন ফ্রম সিটিজেন্স ফর ইউনিয়ন বাজেট 26-27। তো বিভিন্ন যে সিটিজেন মানে নাগরিকরা রয়েছে তারা কিন্তু এই যে ইউনিয়ন বাজেট সেখানেই সাজেশন পাঠাতে পারেন। তো আপনিও চাইলে পাঠাতে পারবেন। তো কিভাবে পাঠাবেন, তো তার জন্য এই যে মাইগভ এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাকে অ্যাক্সেস করতে হবে। তো কিভাবে করবেন, এই যে গুগল এটা ওপেন করে নেবেন, দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে mygov.in। তো এটা ওপেন করলেই এরকম যে একটা পেজ সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন কি লেখা আছে, ইনভাইটিং আইডিয়াস এন্ড সাজেশন ফর ইউনিয়ন বাজেট 2026 এন্ড 2027। তো এখানে ক্লিক করে নিয়ে আপনি কিন্তু সাজেশন পাঠাতে পারবেন। আর কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে পাঠাতে হবে দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর 17 তারিখ থেকে ওপেন করে দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট কবে, এই জানুয়ারি 16 তারিখে। মানে এই দিনের মধ্যে যে সাজেশন গুলো পাঠানো হবে সেইগুলোকেই বিবেচনা করা হবে। তো এরপরে কি হবে, এরপরে কিন্তু সাজেশন পাঠালে আর কোনো কাজ হবে না, মানে এই যে বাজেট সেটা কিন্তু প্রিন্টিং এর জন্য চলে যাবে। তো আপনি চাইলে এই ইউনিয়ন বাজেটে আপনার দাবি কিন্তু রাখতে পারেন। এরপরে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড, তো কোম্পানির জন্য পজিটিভ খবর সামনে আসছে। তো এই কোম্পানিকে কি করতে হয়, তারা যে বিজনেস করছে তার যে রোড ম্যাপ মানে ভবিষ্যতে তারা কি করবে সেগুলোকে সামনে রাখতে হয়।
তো কোম্পানি সেই ব্যাপারেই তথ্য সামনে রেখেছে। তো কোম্পানি এই যে ইভি বিজনেস সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফাইন্যান্সিয়াল ইয়ার 30-এর মধ্যে 18,000 কোটি টাকা ইনভেস্ট করবে এবং কোম্পানি এই ইভি প্যাসেঞ্জার ভেহিকেল মার্কেটে প্রায় 45 থেকে 50% মার্কেট শেয়ার ধরে রাখার কথাও বলেছে। তো কোম্পানির বর্তমানে এই ইভি সেগমেন্টে মার্কেট শেয়ার কত? তো দেখতে পাচ্ছেন আগে বেশি ছিল, বর্তমানে কমে হয়েছে 41.50%। তো এর কম্পিটিটর বাড়ছে, তার সঙ্গে সঙ্গে চায়না থেকেও অনেক যে গাড়ি সেগুলো কিন্তু মার্কেটে এসে হাজির হচ্ছে। তো তার কারণে এই যে কম্পিটিশন সেটা বাড়ছে। তো এই কম্পিটিশনে টাটা মোটরসকে এই 50% পর্যন্ত মার্কেট শেয়ার ধরে রাখতে গেলে কি করতে হবে? তাদের গাড়ির যে সংখ্যা সেটা বাড়াতে হবে, তার সঙ্গে সঙ্গে এই যে বিজনেস সেটাও ভালোভাবে করতে হবে। তো কোম্পানি একটা ইভি ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে, এই অভিন্ন। তো এটা কবে লঞ্চ হতে পারে? দেখতে পাচ্ছেন 2026-এর শেষের দিকে লঞ্চ হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ইয়ার 30-এর মধ্যে আরো 5খানা নতুন ইভি কিন্তু লঞ্চ করা হবে। আর শুধুমাত্র এই যে পোর্টফোলিও এক্সপেনশন সেটাই হচ্ছে না, প্রিমিয়াম মডেলের যে গাড়ি সেগুলোও কিন্তু আনা হবে। আর শুধুমাত্র এই যে ইভি গাড়ি সেগুলো তৈরি করলেই তো হবে না। তো অনেকে কেন ইভি গাড়ি কিনছে না? কারণ ইভির যে চার্জিং স্টেশন সেটা কিন্তু রাস্তায় চট করে পাওয়া যাচ্ছে না। তো সেই ব্যাপারেও টাটা মোটরস বক্তব্য সামনে রেখেছে। তো এই কোম্পানি লার্জ স্কেলে এই যে চার্জিং পয়েন্ট সেটা বাড়াবে। তো কোম্পানি প্রায় 10 লাখের বেশি চার্জিং পয়েন্ট কিন্তু বসাবে এবং এসব করেই কোম্পানি কিন্তু প্রায় 50%-এর বেশি মার্কেট শেয়ার ধরে রাখার কথা বলছে এই ইলেকট্রিক পিভি সেগমেন্টে। তো বর্তমানে টাটা মোটরস এই কোম্পানির যে গাড়ির চাহিদা সেটা বাড়ছে। তো রিসেন্টলি কোম্পানি একটা গাড়ি লঞ্চ করেছে টাটা সিয়েরা, এর যে বুকিং সেটা খুবই ভালো দেখা যাচ্ছে। তবে শুধুমাত্র টাটা সিয়েরা এবং তার সঙ্গে সঙ্গে ছোটখাটো যে গাড়ি সেইগুলোর বিক্রি বাড়ালেই হবে না, কোম্পানির যে প্রিমিয়াম মডেল রয়েছে এই জাগুয়ার ল্যান্ড রোভার তার যে সেলস সেটা কিন্তু বাড়াতে হবে। কারণ কোম্পানির যে রেভিনিউ আসে তার এই 80% সেটা কিন্তু এই জাগুয়ার ল্যান্ড রোভার থেকেই আসে। তো কোম্পানির এই জাগুয়ার ল্যান্ড রোভার এদের ওয়েবসাইটে সাইবার অ্যাটাক হয়েছে, তার কারণে কোম্পানির যে গাড়ির সেলস সেটা কমে গেছে। তো কোম্পানিকে সেই সবকিছু সারিয়ে নতুনভাবে কিন্তু আবার আগের ফর্মে ফিরে আসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরো কম্পিটিশন বাড়ছে। তো এই জেএসডব্লিউ গ্রুপ এরাও কিন্তু আবার মার্কেটে তাদের যে ইভি মডেল সেটা আনতে চলেছে। তো এই জেএসডব্লিউ গ্রুপ এই কোম্পানিরও কিন্তু ইভি সেগমেন্টে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। তো এই কোম্পানিটা বর্তমানে এই যে এমজি গ্রুপ এদের সঙ্গে মিলে এই যে গাড়ি সেগুলো তৈরি করছে। তো রিসেন্ট খবর এটা এসেছে কি জেএসডব্লিউ ফার্স্ট ইলেকট্রিক কার কামিং ইন 2027। তো এই 2027-এর মধ্যেই এই যে জেএসডব্লিউ গ্রুপ তারা কিন্তু নতুন যে ইলেকট্রিক কার সেটা মার্কেটে রাখতে চলেছে। আর ব্র্যাকেটে কি লেখা রয়েছে? -এমজি, মানে এটা কোনো জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে হচ্ছে না, এমজি গ্রুপের সঙ্গে মিলে হচ্ছে না। জেএসডব্লিউ গ্রুপ এটা কিন্তু একা তৈরি করে সেটাকে লঞ্চ করবে। এরপরে মিসো লিমিটেড তো আজকে 7%-এর কাছাকাছি ডাউন হয়েছে। আর শুধু আজকেই নয়, এই 2-3 দিনই পড়ছে, যদি দেখেন প্রায় 20%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তো বিভিন্ন অ্যানালিস্টরা কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন সামনে রেখেছে যে ভ্যালুয়েশন অনেকটাই বেশি এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রফিটেবিলিটি এইটা নিয়েও কিন্তু কনসার্ন জারি করেছে। এবং রিসেন্ট পড়ে যাওয়ার কারণ হচ্ছে এই কোম্পানির শেয়ারে অনেকগুলো ব্লক ডিল হয়ে গেছে এবং এই যে ব্লক ডিলগুলো এইগুলো কিন্তু বড় বড় ডিসকাউন্টেই হয়ে থাকে। এরপরে কিছু নিউজ যার কারণে কোম্পানিগুলোকে আগামীকাল ফোকাসে রাখতে পারেন। এই সিএড লিমিটেড এই টায়ার সেক্টরে কাজ করে একটি কোম্পানি। তো কি খবর আসছে? তো কোম্পানি একটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে কিসের জন্য? টু সেট আপ সাবসিডিয়ারিজ ইন দ্য ইউকে অ্যান্ড জার্মানি। তো ইউকে এবং জার্মানিতে এই কোম্পানিটা এই যে সাবসিডিয়ারি বা শাখা সেগুলো কিন্তু সেট আপ করবে। তারপরের কোম্পানি বিক্রান ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো কোম্পানিটা রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছিল, আজকের দিনে 3.42% পড়ে গেছে। তবে আগামীকাল এটাকেও ফোকাসে রাখবেন। তো কি কারণে? তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 2035 কোটি টাকা মূল্যের ইপিসি অর্ডার পেয়েছে। কিসের জন্য? 600 মেগাওয়াট সোলার প্রজেক্টের জন্য। তো এই 2035 কোটি এই অ্যামাউন্টটা কেন এখানে গুরুত্বপূর্ণ? কারণ যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন এটা কত? এই 2240 কোটির কাছাকাছি। তো এই 2240 কোটি মার্কেট ক্যাপের একটি কোম্পানি এই 2035 কোটির একটি অর্ডার পেয়েছে, মানে মার্কেট ক্যাপের কাছাকাছি একটি অর্ডার এই কোম্পানি পেয়েছে। তো এই কারণে অবশ্যই আগামীকাল ফোকাসে থাকবে। তারপরের কোম্পানি আরপিপি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড। তো আজকের দিনে 6.53% বেড়েছে এবং আগামীকালও ফোকাসে থাকবে। তো কি কারণে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 662 মিলিয়ন রুপির একটি অর্ডার পেয়েছে, মানে 66 কোটি টাকা মূল্যের। তো যদি কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে দেখেন 534 কোটি, সেই হিসাবে কিন্তু এই 66 কোটি এটাও একটা বড় অর্ডার। তারপরে একটি কোম্পানি জেডি কেবলস লিমিটেড আজকের দিনেই 19%-এর কাছাকাছি বেড়ে গেছে। তবে আগামীকাল এই স্টকের পারফরমেন্স এটাকেও কিন্তু নজরে রাখবেন। তো কি খবর সামনে আসছে? তো দেখতে পাচ্ছেন এই জেডি কেবলস এই কোম্পানিটা এই ইপিসি ইনফ্রাস্ট্রাকচার অর্ডার পেয়েছে। তো কত টাকার অর্ডার? এই 244 কোটির অর্ডার। আর কোম্পানির মার্কেট ক্যাপ কেমন? এই 448 কোটি, মানে প্রায় হাফ অর্ডার এই কোম্পানি পেয়েছে মার্কেট ক্যাপের তুলনায়। কিন্তু তার আগে স্টকটা 20%-এর কাছাকাছি বেড়েছে। তো অনেকের মনে হতে পারে যে মার্কেট চলাকালীন এই খবর এসেছে, কিন্তু না, মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই খবর এসেছে। তো এখানে টাইম দেখতে পাচ্ছেন যখন খবরটা প্রকাশ হয়েছে, তো কটা বাজে? এই 4:28, মানে 3:30-এর পরে এসেছে। তো এরকম ছোটখাটো স্টকে এই ধরনের জিনিস দেখা যায় যে খবর বেরোবার আগেই স্টকে বড় বড় তেজি চলে আসে। তো অনেক রকম ভেতরে কিন্তু
জিনিসও চলে এসব কোম্পানিতে। এরপরে এই সুপ্রিম পেট্রোকেম লিমিটেড, তো গতকাল কভার করেছিলাম, নিউজের মাধ্যমে সামনে আসছিল কোম্পানি এই যে আমদোসি প্ল্যান সেটাকে বন্ধ করতে চলেছে, কিন্তু আজকের দিনে কোম্পানি এই প্ল্যান বন্ধ করার যে খবরটা সেটাকে ডেনাই করে দিয়েছে। মানে কোম্পানি আপাতত এই যে প্ল্যান সেটা কিন্তু বন্ধ করছে না। এরপরে আইটিসি লিমিটেড, তো এটাকেও নজরে রাখতে পারেন। এই কোম্পানির মেন প্রোডাক্ট কি, সেটা হচ্ছে সিগারেট। তো কি খবর সামনে আসছে, তো কিছু কিছু এরিয়াতে এই সিগারেটের যে প্রাইস সেটা কিন্তু 2 টাকা পার স্টিক বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বিভিন্ন ডিলারের রিপোর্টে এই তথ্য কিন্তু সামনে এসেছে। তো এই খবরে আইটিসি এর উপর সাময়িক ইম্প্যাক্ট পড়লেও লং টার্মে কিন্তু সেরকম কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ যারা এই ধরনের নেশার দ্রব্যগুলো খান তাদের যতই আপনি দাম বাড়িয়ে দেন না কেন তারা কিন্তু সেই জিনিসগুলো কনজিউম করবেই। তবে সাময়িক কিছুটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে। তারপরে একটি কোম্পানি, এগুলো আজকের দিনে খবরের কারণেই বেড়ে গিয়েছিল, এই শক্তি পাম্পস ইন্ডিয়া লিমিটেড। তো এই সময় করে খবর এসেছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন প্রায় 6%-এর কাছাকাছি বেড়েছিল। তো খবর ছিল, তো এই কোম্পানিটা 327 কোটি মূল্যের অর্ডার পেয়েছিল, তো সেই কারণে এই সময় করে বেড়ে গিয়েছে। তো কিসের জন্য অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন, এই 12,883 খানা অফগ্রিড ডিসি সোলার পাম্পিং সিস্টেম তৈরি করার জন্য অর্ডারটা পেয়েছিল। আর কাদের তরফ থেকে পেয়েছিল, এই দেখতে পাচ্ছেন এই মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কো এদের তরফ থেকে পেয়েছিল। তারপরে যদি কথা বলি এল&টি, তো এই কোম্পানির জন্য কিছু খবর এসেছিল, কিন্তু এই কোম্পানির জন্য 5,000-10,000 কোটির অর্ডার কিছুই না। মানে এই স্টকটাকে উপরে তোলার জন্য 20,000-30,000 কোটির অর্ডার পেলে তবে কিন্তু বড় বড় মুভ দেখায়। তো কোম্পানি আজকের দিনে এই 10,000 কোটি টাকার অর্ডার পেয়েছে এই বিপিসিএল এদের তরফ থেকে। এরপরে ইন্ডিয়ান রুপি, তো এটা আরো অনেকটা শক্তিশালী হয়েছে, এই 90.95 থেকে নেবে বর্তমানে এই 89.46-এর কাছাকাছি চলছে। তারপরে ক্রুড অয়েল, তো এখানে সেরকম কোনো বড় মুভ আজকের দিনে দেখা যায়নি। এই ব্রেন্ট ক্রুড যেটা আমরা আমদানি করি এটাই 62.27-এর কাছাকাছি রয়েছে। তারপরে যদি বিটকয়েনের কথা বলি, এটা 1.42% ডাউন। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো, তো ডাউ জোন্স সেই একই লেভেলে উঠে ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে, এই সময় 0.19% তেজিতে। এবং এই নাসডাক কম্পোজাইট এটাও সেই একই লেভেলে চলছে, বর্তমানে 0.35% উপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।